নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক বিমল সেনের লেখা আমার দেশ। সবে সন্ধ্যা হয়েছে, দারুণ শীত, লোকের হাত পা যেন অবশ হয়ে আসে। পথের লোকেরা কোনো মতে হাত পা কান মাথা যথাসম্ভব ঢেকে নিয়ে হি হি করতে করতে যে যার গন্তব্য পথে দ্রুত পদে চলে যাচ্ছে। রাস্তাঘাট সব যেন ধোঁয়ায় ঢাকা। ছেঁড়া কম্বলটা সর্বাঙ্গে ভালো করে জড়িয়ে ধীরে ধীরে ভবানীপুরের একটা পার্কের ভেতর প্রবেশ করলুম। মস্ত বড় পার্ক, তারই এক অন্ধকার কোণে অতি সন্তর্পণে গিয়ে বসলুম। কোনটা আমার অনেক দিনের চেনা। কতদিন কত সুখ দুঃখের বোঝা নিয়ে এখানে বসে বসে সময় কাটিয়েছি। হায় সেদিন! সেসব কথা আজ আর ভেবে লাভ নেই। সুখ দুঃখের বাইরেই যে আজ এসে দাঁড়িয়েছি। আজ মনে কোনো ক্ষোভ নেই, কারো প্রতি কোনো অভিমান নেই, ব্যথা নেই। আছে শুধু একটি মাত্র কথা। কম্বলের নিচে হাতের শিশিটা শক্ত করে ধরলুম। অদূরে বেঞ্চির উপর একটা লোক অনেকগুলো জামা কাপড় নিয়ে বসে বসে কি যেন লিখছিল। দেখে ফেলেনি তো? কিন্তু সে লিখেই চলেছে। লোকটির দিকে পেছন ফিরে কম্বলটা ভালো করে গায়ে জড়ালুম। অন্ধকারে আমার আর কিছুই দেখা যায় না। আর কেন? এই পৃথিবীতে বেঁচে থাকবার আমার হুকুম নেই। তাই আজ সব দেনা পাওনা চুকিয়ে দিয়ে এখান থেকে বিদায় নেব। আহ মাগো, এই ভবানীপুর, একে যেন মায়ের মতোই ভালো লেগেছে। কোথা থেকে দুটি অদৃশ্য স্নেহমাখা হাত যেন আমায় বুকে টেনে নিতে চেয়েছে। চোখের সামনে সব যেন ঝাপসা হয়ে আসতে লাগলো। চোখ বুজে শিশিটার ছিপি খুলে মুখের কাছে তুললুম। আমার সোনার ভবানীপুর, আসি। হঠাৎ শিশি সমেত হাতটা কে যেন বিপুল শক্তিতে চেপে একেবারে পেছন দিকে ঘুরিয়ে দিলে। ভয়ানক চমকে পেছন ফিরেই দেখি সেই লোকটা। সে যে কখন উঠে এসেছে, চিন্তার মাঝে ডুবে আমি তা টেরই পাইনি। ভাবনায় ভয়ে অনাহারে তখন মরিয়া হয়ে উঠেছিল। সমস্ত শক্তি এক করে তার হাতটা চেপে ধরে শিশি ছিনিয়ে নিতে চেষ্টা করলুম। পাগলের মতো বললুম, খবরদার, ছেড়ে দাও বলছি, ভালো হবে না। কিন্তু লোকটা এক ঝটকায় শিশিটা কেড়ে নিয়ে দূরে ফেলে দিল। আমি বাঘের মতো তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে টুঁটি টিপে ধরে বললুম, পুলিশের লোক বুঝি? দাঁড়াও। লোকটা এক হাতে আমাকে ঠেকিয়ে বললে, থামো থামো, আমি পুলিশের লোক নই, এসো আলোতে। আমাকে হাত ধরে টানতে টানতে সে সেই বেঞ্চিতে নিয়ে গিয়ে বসালো। শরীর থরথর করে কাঁপছিল। ভগবান, এ কি হলো? আজই তো সব ল্যাঠা চুকে যেত, আবার কেন এ বাধা? লোকটিকে একবার ভালো করে দেখে নিলুম। বয়স প্রায় 50, কালো কাঠখোট্টা গোছের চেহারা। সারা মুখে খোঁচা খোঁচা গোঁফ আর দাড়ি গজিয়েছে। একটা অপরিষ্কার ফতুয়া তার গায়ে। পায়ে জুতো নেই। তার চোখের দৃষ্টি অদ্ভুত। এক মুহূর্ত সেদিকে চেয়ে থাকা যায় না। তার সেই প্রখর দৃষ্টি দিয়ে সে যেন আমার অন্তরের সব কিছু দেখে ফেলছিল। লোকটাও আমার আপাদমস্তক দেখে নিয়ে বললে, কি সর্বনাশ তুমি করতে যাচ্ছিলে বলো দেখি? তোমার মতো একজন ইয়াং ম্যান, হাত আছে পা আছে, ছি ছি ছি, একটু লজ্জা করলো না? কেন, ফলেন ইন লাভ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, না আর কিছু? বললুম, কি যে তা শুনে আপনার লাভ নেই। বটে, তবে মাতারই কিছু গোল আছে। আমার কষ্ট আপনি বুঝতে পারবেন না মশাই, আমাকে যেতে দিন এখন। লোকটা আমার হাত চেপে ধরে দৃঢ় কণ্ঠে বললে, কোথাও যেতে পারবে না, বলো কি হয়েছে? তার সেই জ্বলন্ত দৃষ্টি, কথাগুলো যেন আদেশ, না মেনে উপায় নেই। অগত্যা বললুম, বিষ খেয়ে মরতে চেয়েছিলুম সাধে। আমার মতো লোকের যে বেঁচে থাকাই বিড়ম্বনা। আপনার বলতে কেউ নেই,
এক কাকা ছিলেন, তাঁরই পয়সায় কোনো প্রকারে এখানে পড়াশোনা করছিলাম। এবার বিয়ে দেবার কথা, তা তিনিও সেদিন মারা গেছেন। তারপর থেকেই পয়সার জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছি। চাকরি বাকরিও জুটল না, টিউশনিও পেলুম না। দুদিন হলো মেস থেকে সকলে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এ দুদিন পেটে অন্ন পড়েনি। দুদিন পূর্বেকার সেই দৃশ্যটা স্মরণ করে চোখে জল এলো। আর কিছু বলতে পারলুম না। লোকটা বিস্মিত হয়ে বললে, শুধু এই জন্যে? কেউ যার নেই দুনিয়ায় বেঁচে থাকতে তারই যে সবচেয়ে বেশি সুবিধে। আমি চুপ করে রইলুম। আরে তোমরা যুবক, তোমরা দেশের নতুন যুগের অগ্রদূত। কোথায় দেশের যত পঙ্গু অসার জিনিসগুলোকে ভেঙে চুরে সেখানে তোমাদের আসন প্রতিষ্ঠিত করে নেবে, তা না বিষ খেয়ে মরতে বসেছিলে? এই দুনিয়ায় তোমার কত কাজ পড়ে আছে তার খোঁজ রাখো কিছু? জানো, আজ খেতে পাচ্ছ না, কালই তুমি 10টা লোকের উপকার করে বেড়াতে পারো। সব দিকেই হতাশ হয়েছে যে তার কাছে এসব কথার কোনো মূল্যই নেই। নীরব হয়ে রইলুম। লোকটা বললে, থাক, এখন এসব কথা তোমার ভালো লাগবে না। এটা সর্বদা মনে রেখো, পৃথিবীতে যখন জন্মেছ তখন তোমার এখানে বেঁচে থাকবার অধিকার আছে। আর বেঁচে থাকবার জন্যে যে কোনো বাধা তোমার সামনে পড়বে তাকে বিনা বিচারে চূর্ণ করে দিয়ে যাবে। এই হচ্ছে নিয়ম, এটা মেনে চলো। তার এই গুরুগম্ভীর স্বরের ভেতর একটা তেজ ছিল। কান খাড়া করে শুনতে লাগলুম। লেখাপড়া যা শিখেছ তাই যথেষ্ট হয়েছে। তার চেয়ে আমি এখন যদি তোমায় কোনো কাজের ভার দিই, তুমি করতে রাজি আছো? বললুম, কাজ পেলে কেন করব না? যেরকমই কাজ হোক, মুটেগিরি করতে পারবে? হতাশ হলুম। সেই একঘেয়ে কথা। বললুম, ও কথা সবাই বলে থাকেন বটে, কিন্তু মুটেগিরি কি করে? লোকটা বাধা দিয়ে বিরক্তভাবে বললে, এখনো তোমার সেই লেখাপড়ার গর্ব বলতে লজ্জা হলো না? একটু থেমে নিজেকে দেখিয়ে বললে, এই যে লোকটাকে দেখছো, একদিন এরও তোমার মতো অবস্থা হয়েছিল। অথচ এই অধম MA পাশ করে নাম কিনেছিল, কিন্তু উপযুক্ত চাকরি আমার মেলেনি। না খেয়ে শুকিয়ে মরি আর কি। অবশেষে এখন আমি আমার পথ খুঁজে পেয়েছি। বলো, রাজি আছো আমার সঙ্গে এমন কোনো কাজ করতে? বিস্মিত হয়ে চাইলুম, MA পাস? লোকটির কথায় কেমন যেন একটু আশাও পেলুম। সত্যিই তো, মুটেগিরি কেন করতে পারবো না? আজ কেনই বা আমার বিদ্যের গর্ব, কেনই বা আমার জাত্যাভিমান? বললুম, হ্যাঁ, আমি রাজি আছি। বেশ, এসো তাহলে আমার সঙ্গে। এখনো তোমার বয়স কম, দেশটাকে একটু বুঝতে শেখো। তোমার চেয়ে অনেক বেশি দুঃখ কষ্টের ভেতরে থেকেও যারা বেঁচে আছে, কিভাবে তারা দিন গুজরান করে সেসব ভালো করে দেখে নাও, বুঝলে? ভদ্রলোকটি সেই বেঞ্চির ওপর রাশিকৃত ছোট বড় নতুন ফ্রক, পেনি, সেমিজ, হাফ প্যান্ট, রুমাল প্রভৃতি একটা বোঁচকায় বেঁধে উঠে দাঁড়ালেন। বললেন, শুধু দেখে যাও আমি কি করি। তোমার ভার আজ থেকে আমি নিলুম। বোঁচকা কাঁধে করে লোকটি পার্ক থেকে বেরিয়ে যোগুবাবুর বাজারের মোড়ে এসে দাঁড়ালেন। সে মোড়ে লোকজনের ভিড় সবসময় একটু বেশি। ভদ্রলোকটি ফুটপাথের একপাশে বোঁচকাটা খুলে জামাকাপড়গুলো সাজিয়ে রাখলেন। তারপর বেছে বেছে একটা ভালো পেনি বের করে দু হাতে তুলে ধরে ঘুরে ঘুরে চেঁচিয়ে বলতে লাগলেন, আসুন, 1 টাকা করে ছেলে মেয়েদের পেনি, 1 টাকা, 1 টাকা, 1 টাকা, এই 1 টাকা করে ভালো পেনি। আমি বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইলুম। একজন এসে পেনিটা দুবার নেড়েচেড়ে দেখে আবার নিঃশব্দে ফিরে গেল। কেউ এসে বললে, 8 আনায় হবে? বলেই আর দ্বিরুক্তি না করে ফিরে দাঁড়ালো। শেষে একজন এসে ওই 1 টাকা দিয়েই পেনিটা কিনে নিয়ে গেল। লোকটি এবার একটা ফ্রক তুলে ধরে বলতে লাগলেন, ফ্রক চাই, ফ্রক, মেয়েদের ভালো ফ্রক, 5 শিকে, 5 শিকে, চলে আসুন মশাই, 5 শিকে করে মেয়েদের ভালো ফ্রক। কিছুক্ষণ পরে ফ্রকটাও বিক্রি হয়ে গেল। তারপর প্রায় 3-4 ঘন্টা ধরে অবিশ্রান্ত চিৎকার করে করে তার সমস্ত জিনিস শেষ হলো। বোঁচকার কাপড়টা তুলে ঝেড়ে কাঁধের ওপর ফেলে
আমার কাছে এসে বললেন, উঠেছ, আমার আরও একটু কাজ বাকি আছে। তাঁর সঙ্গ নিলুম। কিছুক্ষণ হেঁটে ভদ্রলোক একটা অত্যন্ত সংকীর্ণ গলির ভেতরে প্রবেশ করলেন। ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসে, দূষিত গন্ধে নাক জ্বালা করতে লাগলো। একটি পুরনো একতলা বাড়ির সামনে এসে ভদ্রলোক কড়া নাড়লেন। অবিলম্বে একটি ছোট মেয়ে বেরিয়ে এলো। জ্যাঠামশাই আসুন। তিনি আমাকে আসতে বলে ভেতরে প্রবেশ করেই হেঁকে বললেন, আশা কই গো, এদিকে এসো মা, আজ একটু দেরি হয়ে গেল। ভেতর থেকে নারী কণ্ঠে উত্তর এলো, যাই জ্যাঠামশাই। একটি বিধবা যুবতী এসে দাঁড়ালো। পরনে অত্যন্ত ময়লা এবং ততোধিক জীর্ণ একখানি পাড়হীন কাপড়, মুখটি শুষ্ক শ্রীহীন, তার সারা দেহে যেন দারিদ্র ফুটে বেরুচ্ছে। আমাকে দেখে নিতান্ত সংকুচিত হয়ে থমকে দাঁড়াতেই ভদ্রলোক বললেন, আরে ওকে লজ্জা করতে হবে না মা, এসো এখানে। তারপর পকেট থেকে পয়সা টাকা গুনে বের করে মনে মনে হিসেব করতে করতে বললেন, তোমার ছিল 2 পেনি আর 4টে রুমাল না মা? এই একটা পেনি 1 টাকা আর একটা 5 সিকে হয়েছে। রুমালগুলো 10 পয়সা করে ছেড়েছি, এই নাও। বলে বিক্রয়লব্ধ অর্থ সেই তরুণীর হাতে দিলেন। টাকা হাতে পেয়ে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। ভদ্রলোক বললেন, এই নতুন কাপড় আজ আর আনলুম না মা, ওই সকালে বলেছিলে হাতে খরচের টাকা নেই, এই দিয়ে আপাতত চালাও। তোমার আরও 2 পেনি আমার বাড়িতে রয়েছে, সেই 2 কাল বিক্রি করে নতুন কাপড় কিনে নিয়ে যাব। তরুণীটি একটু ঘাড় নেড়ে যেন ছোট্ট খুকিটির মতো আবদার করে বললে, তাহলে এবেলা আপনি এখানে খেয়ে যান জ্যাঠামশাই, আপনি অন্য সব বাড়িতে খান, কিন্তু আমাদের এখানে একদিনও খেতে চান না কেন? তার ঠোঁট ফুলে উঠল। ভদ্রলোকটি স্নিগ্ধ হাসি হেসে বললেন, এই দেখো পাগলি বলে কি, আরে তোদের এখানে যে কতদিন খেয়েছি রে বেটি, আজ আর থাক মা, কাল না হয় দেখা যাবে। তরুণী আর কিছু না বলে 4 আনা পয়সা ভদ্রলোকটির হাতে দিল। ভদ্রলোকটি পকেটে রেখে উঠে দাঁড়ালেন। তারপর অনেক অলিগলিতে ঘুরে ভাঙা পুরনো আরও 3-4টে বাড়িতে গিয়ে ভদ্রলোক ওইভাবে কয়েকজনের প্রাপ্য বুঝিয়ে দিলেন। প্রত্যেক বাড়ি থেকেই তার খাবার নিমন্ত্রণ হল। তিনিও প্রত্যেক স্থানে ওইভাবে আপত্তি করলেন। বড় রাস্তায় আবার যখন এসে দাঁড়ালুম, প্রায় 10টা বেজেছে। ছেঁড়া জামা আর কম্বলের ভেতর দিয়ে ঠান্ডা এসে গায়ে যেন ছুঁচের মতো বিঁধছে, হাত পা বরফ হয়ে আসতে চায়। রাস্তায় এসে ভদ্রলোক বললেন, আমার এইসব কাজ বড় বিষদৃশ্য ঠেকছে কেমন, তাই না? কিন্তু আমার সারা দিনের আরও 1000 রকমের কাজের ভেতর এই যে সামান্য কাজটুকু দেখলে, এটা কিসে মন্দ? এই MA ডিগ্রি আমায় খেতে দেয়নি, এ আমি কখনো ভুলব না। আর দেখলে তো, এক বাড়িতে 3টি বিধবা, আর এক বাড়িতে ওই 4টি কালো কালো মেয়ে, বিয়ে হয় না, অবস্থা খারাপ। ওই বাড়িতে শুধু ওই এক বুড়ো 30টি টাকা রোজগার করে, অথচ ঘরে 2টি পোষ্য, একবেলা খেয়ে কাটায়। এদের বাড়ির মেয়েরা ওই 2-4টে যা পারেন ফ্রক পেনি তৈরি করে দেন, আর আমি সেগুলো বিক্রি করে দিই। এতে অন্তত 2 বেলা 2টো ডাল ভাতের ভাবনা এদের দূর হয়েছে, আর নিজেরও কিছু লাভ হয়। তাছাড়া খাবার ভাবনা তো আমার নেই, সে তো দেখতেই পেলে। পেটের ভাত মেলে না, অথচ বাইরে ভণ্ডামি করে বেড়াবাচ্ছে, এ কি মন্দ? কোনো জবাব দিলুম না। মন আমার শ্রদ্ধায় ভরে এলো। অনেক ঘুরে ঘুরে হাজরা রোডের কাছে জঙ্গলে ঢাকা একটা খোড়ো ঘরের সামনে এসে ভদ্রলোক দাঁড়ালেন। বললেন, এইটি হচ্ছে আমার প্রাসাদ, এইখানে আজ কতদিন হলো বাস করছি। ঘরে আসবাবপত্র বিশেষ কিছুই নেই। এক কোণে কতকগুলো ধোয়া বাসন উপর করে রাখা আছে, আর এক কোণে মেঝেতে বিছানা পাতা, পাশে একটা বড় স্টিল ট্রাঙ্ক, তার উপর খান কয়েক বই কাগজ দিয়ে ঢাকা। এক কোণে দড়িতে খান কয়েক জামা কাপড় আর গামছা ঝুলছে।
মেঝেতে মাদুর পেতে আমাকে বসতে বলে তিনি বললেন, আজ থেকে তুমি আমার এখানেই থাকবে। ব্যর্থ ভেবে জীবনটা বিসর্জন দিতে বসেছিলে, কিন্তু দেখলে তো তোমার এখানে কত কাজ। তোমার মতো লোকেরই এখানে সবচেয়ে বেশি প্রয়োজন। বললুম, কিন্তু ভগবানই যেন আমার প্রতি বিমুখ, যাতে হাত দিই তাই যে বিফল হয়ে যায়। ভদ্রলোক হঠাৎ বিরক্ত হয়ে উঠলেন। ভগবান ভগবান ভগবান, সপ্তাহে ভগবানকে ডেকে এনো না তো। ওই করেই তো আজ এই অবস্থা হয়েছে। ও দুর্বলতাটা ছেড়ে দাও, নিজের উপর একটা মস্ত বড় বিশ্বাস রাখতে চেষ্টা করো। একটু থেমে তিনি বললেন, আজ থেকে শুধু দুটি জিনিসকে তুমি সবচেয়ে বড় করে দেখো। একটি হচ্ছে তুমি নিজে, আর দ্বিতীয়টি হচ্ছে তোমার দেশ। এদের চেয়ে বড় আর তোমার কোনো দেবতা নেই, কোনো বড় সাধনা নেই, কোনো চিন্তা নেই। এইটুকু মনে রেখো। তার দুই চোখে যেন একটা জ্যোতি ঠিকরে বেরোতে লাগল। লোকটি অদ্ভুত রহস্যপূর্ণ। বিস্মিত নেত্রে চেয়ে রইলুম। হঠাৎ তিনি হেসে বললেন, দুদিন খাওনি, তার উপর ঘুরলেও ঢের। এবার একটু দক্ষিণ হস্তের ব্যাপার দরকার। যাও, ওই ধামাটা তোলোগে। ঘরের কোণে উপুর করা একটা ধামা ছিল, সেটা তুলেই দেখি দুটো কাগজের ঠোঁয়া, একটাতে মুড়ি আর একটাতে চিড়ে, পাশেই একটা ঝুনো নারকোল। ভদ্রলোক আদেশের স্বরে বললেন, ওই সব দুভাগ করো, এক ভাগে 10 আনা, এক ভাগে 6 আনা। আজ বড় ভাগটা তোমার, আর কাল থেকে কিন্তু সমান সমান। যথারীতি তাঁর আদেশ পালন করা গেল। বাঁচলুম। ক্ষুধা দূর করে তত নয়, যত বাঁচবার উৎসাহ পেয়ে। সেদিন তাঁর কথাবার্তা মনে এক নতুন উৎসাহ এনে দিলে। মনে হলো, সত্যিই তো আমি সুস্থ সবল তরুণ যুবক। পৃথিবীর বুকে আমার কত কাজ। ভাবলুম, এই ভালো হলো, আজ এই এক নতুন পথে জীবনতরী ভাসিয়ে দিই। মনে হলো আমি বাঁচব, বেঁচে সুখে থাকব, 10 জনকে সুখী করব। এতে যে আমার অধিকার আছে। পরদিন সকালে আনন্দবাবুর ডাকে উঠে বসলুম। আমার নতুন জীবনের আশার বার্তা বয়ে নিয়ে সূর্যদেব জানলায় এসে উঁকি মারলেন। আনন্দবাবু এক টুকরো কাগজ আমার হাতে দিয়ে বললেন, এই নাও সুরেশ, এই কটা বাড়িতে গিয়ে কাগজখানা দেখিও। তাঁরা যে যা দেন সব কাপড় চোপড় এখানে এনে একটা লিস্ট করে রেখো। কে কি দিলেন তার হিসেবও যেন থাকে। আজ এবেলা শুধু তোমার এই কাজ। একটু থেমে বললেন, আর আমি কি কাজে বেরুবো শুনবে? বলেই বেড়া ঘেরা ছোট এক কোণ দেখিয়ে দিলেন। চেয়ে দেখলুম সেই কোণে একটা রিকশা, কাপড়ে ঢাকা রয়েছে। কোনো অর্থ না বুঝতে পেরে তাঁর দিকে চাইতেই তিনি আমায় বললেন, যেদিন আমার এদিককার কোনো কাজ থাকে না, রোজ তো আর কেউ কাপড় তৈরি করে দিতে পারেন না, সেদিন ওই হচ্ছে আমার জীবিকা অর্জনের উপায়। ওই নিয়ে পথে পথে ছুটোছুটি করে বেড়াই। নিতান্ত বিস্মিত হয়ে চেয়ে রইলুম। এমএ পাস রিক্সাওয়ালা, এমনটি কখনো শুনিনি, ধারণাও করিনি। ভাবলুম, কিন্তু এই কি ভালো? এত লেখাপড়া করা, সে কি রিক্সা টেনে বেড়াবার জন্য? এ কি দেশের দুর্ভাগ্যের পরিচয় নয়? কিন্তু আনন্দবাবু আমার মনের এই অব্যক্ত প্রশ্নের উত্তর দিলেন। বললেন, লোকে বলে বিএ পাশ করে অমুক লোকটা ট্রামের কন্ডাক্টরি করতে গেল। আমি বলি, দেশের ছেলেদের দরকার হলে মুটেগিরি পর্যন্ত করতে শিখে রাখা উচিত। আর একদিন তাই করতেও হবে, দেখে নিও। দড়ির ওপর থেকে একটা ময়লা আঠাতি ধুতি পরে মাথায় গামছা বেঁধে তিনি রিক্সা নিয়ে যখন বেরিয়ে পড়লেন, আমি শুধু বিস্মিত স্তম্ভিত হয়ে চেয়ে রইলুম। দুনিয়ায় এমন লোকও আছে? মনে একটা বিষম খটকা লেগেছিল, তবু নিজের দিকে চেয়ে মনে হলো, সত্যিই তো আমার মতো অনাহারী বেকার কত বিএ এমএ পথে পথে গড়াগড়ি যাচ্ছে। সত্যিই তো তারা পরিবারের ভরণ পোষণ করতে পারে না। তবে কিসের জন্য এত লেখাপড়া, কিসের জন্য এত অর্থ ব্যয়? আন্দোলিত মনে আনন্দবাবুর কাজ সেরে এক গাদা জামাকাপড় নিয়ে যখন ঘরে ফিরলাম, তখন বেলা 1:30। এদেরই একজনের বাড়িতে 4টি ভাত খেয়ে নিয়েছিলুম। মন আমার একটা অনাবিল আনন্দে ভরে উঠেছিল।
কাজ করছি, পরের কাজ, যাতে 10 জনের উপকার হবে। সন্ধ্যা হলো, হাতের কাজ ফুরিয়েছিল। এতক্ষণ নীরবে বসে বসে আকাশ পাতাল ভাবছিলুম। ভেবে ভেবে মস্তিষ্ক যেন ক্লান্ত হয়ে পড়েছে। সামনের সেই স্টিল ট্রাঙ্কটার উপর কতগুলো বই সাজানো ছিল। কাছে গিয়ে সেগুলো নাড়াচাড়া করতেই একখানা অনেক দিন পূর্বেকার ডায়েরি চোখে পড়ল। ওপরে আনন্দবাবুর নাম লেখা। দেখেই একটুখানি পড়ে দেখবার জন্য আমার মনে একটা অদম্য কৌতূহল জেগে উঠল। যে লোক প্রথম থেকে আমার কাছে মস্ত বড় হেঁয়ালি হয়ে আছে, তার সম্বন্ধে যদি কিছু জানতে পারি। পাতা উল্টাতে প্রথমেই নজরে পড়ল বিবাহ পর্ব। একবার একটু ইতস্তত করলাম, কিন্তু শেষে কৌতূহলই জয়ী হল। পড়তে লাগলুম। সমস্ত দিন ধরে 4টি ছেলে পড়িয়ে পথে পথে ঘুরে রাত্রে যখন মেসে ফিরি, বিছানায় শ্রান্ত দেহটা এলিয়ে দিয়ে ভাবি, জীবনের অর্ধেক উৎসাহ আর বিপুল অর্থ ব্যয় করে যে MA পাশ করলুম, সে কি শুধু ছেলে পড়িয়ে দুবেলা দুটো খেয়ে বেঁচে থাকবার জন্য? মাঝে মাঝে মনে হয়, দূর সব ছেড়ে দিই, কিন্তু খাবো কি, বাঁচব কি করে? তাই তো। এমনি সময় একদিন আমার এক ছাত্রের জন্য বাড়ি খোঁজবার ভার আমার ওপর পড়ল। তাদের সময়ও নেই, লোকও নেই, বাড়ি বদলাতে চায়। তাই আমাকে অনুরোধ করলে এই ভবানীপুরেরই কোথাও একটা বাড়ি খুঁজে দিতে। যেটুকু সময় পথে পথে থাকি, বাড়ি ভাড়া, টু লেট, এইগুলোতে নজর রাখি। একদিন ছেলে পড়িয়ে বাড়ি ফিরছি। রাত হয়েছে। আলোর থামে একটা বাড়ির বিজ্ঞাপন দেখলুম। শাহনগরে একটা গলির মধ্যে একটা বাড়ি। এই পথে অমনি বাড়িটা দেখেই যাই ভেবে ঠিকানা অনুযায়ী শাহনগরে গেলুম। দেখলুম অন্যান্য বাড়িগুলোর চেয়ে একটু দূরে গাছপালায় ঢাকা একটা ছোট দোতলা বাড়ি। ওপরের ঘরে আলো জ্বলছে। রাস্তার সামনেই একটা দরজা। দেখে মনে হলো ওটা বাড়ির খিড়কি দরজা। তবু রাস্তার ওপর বলে এগিয়ে গিয়ে কড়া নাড়লুম। কোনো সাড়া পেলুম না। আবার বার দুই কড়া নাড়তে একটি বুড়ি ধীরে ধীরে দরজা খুলে এসে দাঁড়ালো। প্রথমেই যতদূর দৃষ্টি যায় রাস্তার 2 দিক দেখে নিয়ে মৃদু কণ্ঠে বললে, এসো বাবু। ভেতরে প্রবেশ করলুম। আমাকে এক ঘরে বসতে বলে বুড়ি ভেতরে চলে গেল। ঘরের এক কোণে একটা হ্যারিকেন সর্বাঙ্গে কালি মেখে মিটমিট করে জ্বলছে। 3খানা চেয়ার, একটা পুরনো টেবিল আর 2টো আলমারিতে পুরনো কতকগুলি বই। এই ছিল ঘরের আসবাব। মিনিট 15 পরেই বুড়ি আবার ফিরে এলো। তেমনি চাপা কণ্ঠে বললে, এসো বাবু। আবার উঠে তার পিছু নিলুম। ভেতরের ওপাশের বারান্দার একটা আলোর সামনে বঁটি পেতে একটি গৌরবর্ণা স্ত্রীলোক বসে কুটনো করছিলেন। তার নিকটেই এক ভদ্রলোক দাঁড়িয়ে গামছায় মুখ মুছছিলেন। দুজনে একসঙ্গে আমার দিকে একটু চেয়ে মুখ ফেরালেন। বুড়ি আমাকে বললে, ওই যে বাবু, ওই ঘরে যাও। ঘরে প্রবেশ করলুম। সেখানেও একটা হ্যারিকেন জ্বলছে। সামনেই খাটে ধবধবে বিছানা পাতা। নিচে মেঝেতে মাদুর পেতে পুরনো একটা হারমোনিয়াম সামনে নিয়ে একটি 19-20 বছর বয়সের মেয়ে বসে আছে। তার গায়ের রং কালো। আমাকে দেখে সে হিঁট মুখে বসে রইল। ব্যাপারটা একটু অদ্ভুত ঠেকল। এর সঙ্গে কথা কইতে হবে। ঘরে আর কেউ আছে কিনা দেখবার জন্য চারিদিকে চেয়ে দেখি, কেউ নেই। মেয়েটি হারমোনিয়ামের উপর হাত রেখে হিঁট মুখে কুণ্ঠিতভাবে ধীরে ধীরে বললে, আজকে আমার বড্ড অসুখ করেছে, গান গাইতে বড় কষ্ট হবে। আমি হতভম্বের মতো চেয়ে রইলুম। গান? মনের মধ্যে একটা বিশ্রী সন্দেহ উঁকি মেরে গেল। ছি ছি ছি। কিন্তু চেয়ে দেখলুম ঘরের ভেতর সাধারণ গৃহস্থ বাড়ির মতো অগোছালোভাবে হাজার রকমের জিনিসপত্র। ঘরের দেওয়ালে নানান দেবদেবীর ছবি। দেখলুম মেয়েটি যেন লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। চটুল চাহনি নেই, নির্লজ্জ হাসি নেই। নিতান্ত বিস্মিত হয়ে বলল, গান? গান কি হবে? মেয়েটি এবার চোখ তুলে চাইলে। বড় বড় সুন্দর চোখ দুটি। মাথা নত করে বললে, তবে?
সঙ্গে সঙ্গে ঘরের দরজা বাইরে থেকে দড়াম করে বন্ধ হয়ে গেল। আরও বিস্মিত হল। বললুম, এসবের মানে কি? এ বাড়ির কর্তা কোথায়? মেয়েটি চঞ্চল হয়ে উঠল। চোখ তুলে হঠাৎ কাতরভাবে বললে, ক্ষমা করুন, কর্তাকে আর ডাকবেন না। আমি গাইব না এমন কথা তো বলিনি। জ্বর হয়েছে, বিছানায় শুয়েছিলুম, তাই বলছিলুম একটা গান শুনে আজ আমাকে মাপ করুন। আমি সত্যিই মাথা তুলতে পারছি না। তার চোখ দিয়ে বড় বড় অশ্রুবিন্দু মাটিতে ঝরে পড়তে লাগল। আমি বললুম, আমি তো তোমাকে গান গাইতে বলিনি। এ বাড়ি ভাড়া দেবার কথা আছে না? হ্যাঁ, সেই জন্যই তো এসেছিলুম। বাড়ির কর্তা কে? ওই যে বাইরে আছেন। কি করেন তিনি? আগে আপিসে কাজ করতেন, এখন চাকরি নেই। তারপর তার মুখ থেকে যেসব কথা শুনলুম তা আমার ধারণার অতীত ব্যাপার। কখনো এমন হতে পারে বলে আমার বিশ্বাস ছিল না। কর্তার চাকরি নেই অনেক দিন, সংসার চলে না, দুবেলা ভাত মেলে না, অন্য কোথাও কাজ পাননি। মেয়েটি এদের এক আত্মীয়ার মেয়ে, তার আপনার বলতে কেউ নেই, তাই এদের সংসারে তার আশ্রয় মিলেছিল। গান গাইতে জানে। এদের অর্থ আর মেয়ের রূপের অভাবে আজও তার বিয়ে হয়নি। এমনি করে দিন যাচ্ছিল। এমন সময় সন্ধ্যার আধারে অত্যন্ত গোপনে কর্তা এক ভদ্রলোককে নিয়ে এসেছিলেন। সে এসে গান শুনে 2 টাকা দিয়ে গিয়েছিল। সেদিন থেকে রোজই 2-1 করে লোক দূর পাড়া থেকে চুপি চুপি আসে। মেয়েটিকে তাদের গান শুনিয়ে সন্তুষ্ট করতে হয়। তারপর তারা 2 করে টাকা দিয়ে তেমনি চুপি চুপি ওই খিড়কির দরজা দিয়ে বেরিয়ে যায়। এইভাবে দিন চলছে। অসুখ হোক, বিসুখ হোক, সুবিধা অসুবিধা যাই হোক, ওইসব অপরিচিত লোকের পাপ চোখের দৃষ্টির সামনে তাকে বসতেই হয়। নইলে সেদিন এ বাড়িতে তার আহার বন্ধ এবং আরও নানা রকমের অত্যাচার সহ্য করতে হয়। বাড়ির লোক তাকে সর্বদা কড়া পাহারায় রাখে। তাই অনেকদিন চেষ্টা করেও সে বিষ খেয়ে মরতে পারেনি, আজও বেঁচে আছে। এই বলে সে অঝরে কাঁদতে লাগল। শুনে আরও বিস্মিত হলুম যে এরা আমারই স্বজাতি, বাইরে ভদ্রলোক বলে পরিচিত। রাগে ঘৃণায় আমার সর্বাঙ্গ কাঁপতে লাগল। ছি ছি, এমনও কখনো হয়? ভদ্রতার আবরণের আড়ালে পৃথিবীতে কত বিভৎস কাণ্ড, কত পৈশাচিক তাণ্ডবলীলাই না হয়ে থাকে। এই ব্যাপারটা লোকের কাছে বললে কেউ বিশ্বাস করবে না। আমি নিজে অন্যের মুখে শুনলে হয়তো তাকে মেরেই বসতুম। লজ্জায় মাথা নুয়ে এলো। কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে এলুম। বারান্দায় বঁটি পেতে সেই স্ত্রীলোকটি একটা শুকনো ঘেউ বেগুনের পোকা ফেলছিল। অদূরে দাঁড়িয়ে সেই লোকটা একখানা ধবধবে ফর্সা অথচ চতুর্দিকে ছেঁড়া কাপড় নিয়ে অত্যন্ত যত্নের সঙ্গে কায়দা করে পড়ছিল, যাতে বাইরে ছেঁড়া না দেখা যায়। আমাকে ঘর থেকে বেরোতে দেখেই স্ত্রীলোকটি বললে, এই যে বাপু, টাকাটা এইখানে রেখে যাও। মাথার ভেতর যেন আগুন জ্বলে উঠল। ছুটে গিয়ে একেবারে লোকটার টুঁটি টিপে ধরলুম। বললুম, শয়তান, তোমার বেঁচে থাকবার সুখ আজ আমি বের করে দিচ্ছি, দাঁড়াও। লোকটা যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। আমার কাছে এমন ব্যবহার তার পক্ষে বোধহয় সম্পূর্ণ অপ্রত্যাশিত। বললে, কেন, হয়েছে কি? অন্যায় কথা কিছু বলেছে? তার গলায় একটা ঝাঁকুনি দিয়ে দূরে ফেলে দিলুম। বললুম, কি হয়েছে? ভদ্রলোক হয়ে তোমার এই কাজ? আজ তোমাদের ঝাড় সমেত থানায় না পাঠাই তো কি বলেছি? লোকটা ভয় পেল, মুখ গুঁজে বললে, কি করব, খেতে পাই না। চিৎকার করে বললুম, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করতে পারো না? স্ত্রীলোকটি কি যেন বকবক করতে লাগলো, আর ওদিকে সেই মেয়েটি ভীত দৃষ্টিতে অচল পাষাণ প্রতিমার মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঘরের বাতাস আমার কাছে দূষিত বলে মনে হচ্ছিল। বললুম, আর কিছুক্ষণ সবুর করো, তোমাদের ব্যবস্থা আমি করছি। খবরদার, মনে রেখো, আমার হাত থেকে পালিয়ে নিস্তার পাবে না। বলে বাইরে যাবার জন্য যেমনি পা বাড়িয়েছি, মেয়েটি ছুটে এসে একেবারে উপুর হয়ে পড়ল। কাতরভাবে কেঁদে বললে, দয়া করুন, দয়া করুন, এর উপর আবার নতুন কোনো সাজা আমার সত্যি সইবে না। আপনার? তার মাথায় হাত রেখে বললুম, তোমার কোনো ভয় নেই, কিন্তু ওই 2 শয়তানকে তাদের পাপের উপযুক্ত শাস্তি না দিয়ে আমি কিছুতেই ছাড়ব না।
এইভাবে জীবিকা অর্জনের সুখটা ওরা ভালো করে বুঝুক। আমার কথা শুনে সে আবার আমার পায়ে মাথা খুঁড়ে কাঁদতে কাঁদতে বললে, না না, ক্ষমা করুন, ওরা বড় অভাগা, ওদের ছেড়ে দিন। আপনার অসীম দয়া, আমাকে দয়া করে কোনো অনাথ আশ্রমে রেখে আসুন, তাহলেই ওরা আবার ভালো হবে। না হয় আমায় আপনি এ বাড়ি থেকে যেখানে হোক চলে যেতে দিন, আমি মরে জুড়োই। দারুণ ক্রোধের ভেতরেও মেয়েটার কথা শুনে চোখে জল এলো। তার জন্যে দুঃখে সমবেদনায় আমার বুকের একটা কোণ যেন ভেঙে পড়ছিল। হায় রে অভাগিনী নারী, আর কবে, কত যুগে তোমার উপর এই অবাধ অত্যাচারের শেষ হবে? মনে হলো ওদের জেলে দেবার চেয়ে এই মেয়েটির কোনো উপায় করা আমার পক্ষে বেশি প্রয়োজনীয় কাজ। হঠাৎ মাথায় একটা খেয়াল এলো। বেশি ভেবেচিন্তে কোনো কাজ করা আমার স্বভাব নয়। পকেটে মাইনের কিছু টাকা ছিল। একখানা 5 টাকার নোট বের করে লোকটার মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বললুম, এই নাও, এই নিয়ে আজকের দিনটা সুখে থাকো। আমি কাল আবার আসব, কিন্তু খবরদার, যদি পালাবার চেষ্টা করো কিংবা ওই মেয়েটির ওপর কোনো রকমের অত্যাচার করতে চেষ্টা করো, তাহলে তোমাদের আর নিস্তার নেই, মনে রেখো। মাথা ঘুরছিল, ছুটে বেরিয়ে এলুম। সেদিন সমস্ত রাত আমার ঘুম হয়নি। শুয়ে শুয়ে শুধু এদের কথা ভেবেছি, আর মাথার রক্ত গরম হয়ে উঠেছে। তারপর তার প্রায় 3 দশেক পরে সেই মেয়েটিকে বিয়ে করে যেদিন আমার নতুন ভাড়া করা ছোট্ট বাড়িতে নিয়ে এলুম, সেদিন মনে এক অপূর্ব আনন্দ অনুভব করেছিলাম, যা সত্যিকার আনন্দ, যার জোড়া বুঝি আর কিছুই নেই। অনেক টাকা ধার করে কলকাতায় একটা বাড়ি ভাড়া করেছিলুম, সেইখানেই বিয়ের জন্য মেয়ে সমেত ওদের নিয়ে এলুম। স্থির হলো বিয়ে দিয়েই তারা আবার নিজেদের বাড়িতে ফিরে যাবে। তাদের ভালো করে বুঝিয়ে দিলুম তাদের সঙ্গে আমার কোনো সম্পর্কই থাকবে না। তারা না খেতে পেয়ে মরুক বাঁচুক, আমি কোনো প্রকারেই তাদের আর কিছু সাহায্য করতে পারবো না। কিন্তু অদৃষ্টে সইল না। বউ আমার সঙ্গে কথা কইতেই সাহস পেত না, আমার মুখের দিকে চোখ তুলে চাইতে পারত না। মাঝে মাঝে শুধু অবাক হয়ে মুখের পানে চেয়ে থাকত, আর কি যেন ভাবত। 3 দিন পরে ছেলে পড়িয়ে ফিরে এসে দেখি সে মরে জুড়িয়েছে। তার বুকের মধ্যে একখানা চিঠি। তার সারমর্ম এই, আমি মানুষ নই, দেবতাও বুঝি এত বড় নয়, তাই তার মতো ঘৃণিতা নারীকে বিয়ে করতে আমার বাধল না। জীবনে সে অনেক পাপ করেছে, আমার মতো দেবতার স্ত্রী হয়ে আমাকেও পাপী করে তুললে তার আর নরকেও স্থান হবে না। তাই এই 3 দিনের পুণ্য স্মৃতি নিয়ে স্বর্গের আশা করেই সে আমাকে ছেড়ে চলল। পাগল কি আর গাছে ফলে? অভিনয়ের শেষ জবনিকা পড়ার মতো আমার সব খেলা ফুরিয়ে গেল। এ যেন রঙ্গমঞ্চে দাঁড়িয়ে বিয়ের অভিনয় করলুম। এখন আর কোনো বন্ধনই নেই। শুধু মাঝে মাঝে মনে পড়ে একখানি বিষাদ মাখা মুখ আর তার বড় বড় করুণ চোখ দুটি। বিবাহ পর্ব পড়া শেষ হলো। ডায়েরির এই কটা পাতা যেন এক নিঃশ্বাসে পড়েছি। আমার বিস্ময় সীমা ছাড়িয়ে গেল। আমার বুকের ভেতরকার আরও অনেকখানি স্থান দখল করে নিলেন এই আনন্দবাবু। ঘরে বসে থাকা দায় হলো, তাই রাস্তায় বেরিয়ে 1000 রকমের কথা ভাবতে ভাবতে এগিয়ে চললুম। রাত হয়েছে। রসা রোডে যখন এসেছি, হঠাৎ চোখে পড়ল মাথায় গামছা জড়িয়ে ছেঁড়া নোংরা ফতুয়া গায়ে দিয়ে হাঁটু পর্যন্ত ছেঁড়া কাপড়টা তুলে ধুলো পায়ে শুকনো মুখে আনন্দবাবু শূন্য রিক্সাখানা টানতে টানতে আপন মনে একটা হিন্দি গান গাইতে গাইতে বাড়ির পথে ফিরে চলেছেন। স্থির হয়ে দাঁড়ালুম। শ্রদ্ধায় আমার মাথা নুয়ে এলো। হাত দুটো এক করে কপালে ঠেকালুম।